হালদারকে একবার জয়েন করতে হবে। বলতে গেলাম হ্যাঁ 7টা থেকে 8টার মধ্যে ধরো 210 মেগাওয়াটের ডিমান্ড এর বলে রেখে দিয়েছে। এবার এইখানে যে জেনারেটর আছে সেই জেনারেটিং যারা কোম্পানি সে জানে যে আমার জেনারেটিং কোম্পানি এফিসিয়েন্সি ধরো 30%। তার মানে আমি এখানে যদি 100 মেগাওয়াট দিই এখানে আমি 30 মেগাওয়াট পাবো। এখানে চেয়েছে আমার 210 মেগাওয়াট মানে 7 টাইমস, তাহলে নিশ্চয়ই এখানে 700 মেগাওয়াট দিতে হবে। অর্থাৎ এই জেনারেটরে যে এই টারবাইন যেটা আছে এটা কিসের সাথে কানেক্টেড, এটা টারবাইনের সাথে কানেক্টেড, সেই টারবাইনের ইনপুট কি ধরো মানে কোল আর হচ্ছে তার মানে এফডি ফ্যান, কতটা কয়লা খাওয়া নিয়ে কতটা এফডি ফ্যান চালানো হবে তারপর সেটাই হচ্ছে তার ইনপুট, সেটা দিয়েও জেনারেটর চলছে। এবার টোটাল ওভারঅল এফিসিয়েন্সি 30% হয়। এই কোম্পানি জানে যে এতটা রেটে কয়লা খাওয়ালে এই পাওয়ার পাওয়া যাবে। এবার ধরো এর ডিমান্ড করছে 210 মেগাওয়াট, তুমি বলছো যে স্যার ওভারলোড করব। ওভারলোড মানে কি, এই 210 মেগাওয়াটটা ধরো বেড়ে গিয়ে হয়ে গেল 250 মেগাওয়াট। যখন এই 250 মেগাওয়াট হবে ধরো দুম করে ও না বলে বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ ও বলেছিল 210 কিন্তু দুম করে আচমকা বাড়িয়ে দিল 250 এ। যদি বাড়িয়ে দেয় জেনারেটর একটা কি হবে, জেনারেটর একটা ফিক্সড মেকানিক্যাল ইনপুট দিয়ে তবে তুমি একটা ইলেকট্রিক্যাল আউটপুট পাচ্ছ। এদিকটা তো দুম করে বাড়তে পারে না। যদি এদিকটা দুম করে বাড়তে মানে এদিকটা দুম করে নিজে নিজে বাড়তে পারে না, এমন তো নয় যে এটা আনলিমিটেড একটা স্টোরেজ আছে তুমি যেমন চাইলে দিয়ে দিবে, করতে পারে না। যখন এখান থেকে বেসিক লোড টানতে চাইবে, বেসি লোড টানতে চাও মানে ধরে নাও যে এখান থেকে যে কারেন্ট যাচ্ছিল তোমার এটায়, যে পরিমাণ কারেন্ট সাপ্লাই হচ্ছে সেই কারেন্টটাই গেছে বেড়ে, ভোল্টেজটা অলমোস্ট ফিক্স আছে, কারেন্টটা বেড়ে গেছে মানে লোড বেড়ে গেছে। যখনই বেশি অর্থাৎ এইখানকার লোভার লোড হয়ে যাওয়া এখানকার রেজিস্ট্যান্সটা কমে যাওয়া, এই রেজিস্ট্যান্সটা কমে গেছে তবেই না বেশি কারেন্ট ডিমান্ড করছে। যে বেশি কারেন্ট আরো বেশি কারেন্ট ডিমান্ড করছে এই জেনারেটর কি করবে, এই জেনারেটরে কিন্তু তোমার একটা শ্যাফটে মেকানিক্যাল ইনপুট দেওয়া হয়েছিল, অ্যাগেইনস্ট ইলেকট্রিক্যাল আউটপুট পেয়েছে। তো সেই ইলেকট্রিক্যাল আউটপুট এদিকে শর্টেজ আসবে, অর্থাৎ ও যে স্পিড নিয়ে ঘুরছিল সেই স্পিডটা রিডিউস হবে, স্পিডটা কম থাকবে। লোড পড়ছে তো, লোড পড়া মানে লোড পড়ার অর্থ হচ্ছে ব্যাপারটা কি না, তুমি এই জেনারেটরের ভিতর কি ছিল ধরো 3টে আরওয়াইডি কয়েল ছিল, আর এখানে তুমি একটা মানে একটা ম্যাগনেটকে তুমি একটা সার্টেন স্পিডে রোটেট করছিলে, যে স্পিডে রোটেট করছিলে সেই এটাই এখানে 3টে জায়গাতে ভোল্টেজ ইনডিউস করছিল এবং অ্যাকর্ডিংলি তুমি এখান থেকে 3টে কারেন্ট সাপ্লাই পাচ্ছিলে, সিঙ্গেল ফেজ হোক বা থ্রি ফেজ হোক যাই হোক পাচ্ছিলে। যখন এখান থেকে হাই কারেন্ট ডিমান্ড করবে তখন কি হবে, এই এইখানে যে ভোল্টেজটা ইনডিউস হয়েছে দেখো সেই ভোল্টেজটা তো একটা সার্টেন লিমিট আছে, সেই যে ভোল্টেজটা মানে সেই যতটা ইনডিউস হচ্ছে ততটাই কারেন্ট সাপ্লাই দিতে পারবে, তার বেশি পারবে না। যখনই এরকম সিচুয়েশন হবে তখনই তোমার অ্যাডমিট করে দিতে, যখন এখানে হাই কারেন্টের ডিমান্ড আসবে এই জায়গাটায় তো তখনই স্বাভাবিকভাবে এই এই হচ্ছে তোমার এই যেখান থেকে সোর্সটা নিচ্ছিল আর কি, অর্থাৎ এই সোর্সের এনার্জি ছিল এখানে যে মেকানিক্যাল যে স্যাপটা আছে সেই মেকানিক্যাল স্যাপটা এই স্পিডটা সেই স্পিডটা আর অবশ্যই রিডিউস হবে, লোড করা মাইনাস মাইনাস সিম্পলি রিডিউস হবে। ওই যখন যখন রিডিউস হবে তখন তার এটা এখানে এসে পড়বে ফ্রিকোয়েন্সি ধরো এই স্যাপটের স্পিড ওমেগা রিডিউস হয়ে যাবে কি ফ্রিকোয়েন্সিটা ফল ডাউন করে গেল 50 হার্টজ থেকে কমে যাবে। জেনারেটিং স্টেশনের ওভারলোড মানে হচ্ছে হাই কারেন্ট ডিমান্ড, যার জন্য যেখানে স্যাপটের স্পিডটা সঙ্গে সঙ্গে ফল করে, কারণ তোমার এখানে যদি যে মোমেন্টে বেড়ে যাচ্ছে ইনস্ট্যান্টলি যদি এখানে মেকানিক্যাল ইনপুটটাও বাড়িয়ে দাও তাহলে ব্যাপারটা ব্যালেন্স থাকে, তাহলে সমস্যা হয় না। তুমি মেকানিক্যাল ইনপুট দিচ্ছ না ওদিকে ইলেকট্রিক্যাল আউটপুট বাড়িয়ে চলেছো মানে ইলেকট্রিক্যালের পাওয়ার ডিমান্ডটা বাড়িয়ে চলেছো, তো স্বাভাবিকভাবেই দেখবে লোডটা কমে আসবে। এটা তোমরা দেখতে পাবে, দেখবে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে কিছু বা প্যান্ডেলে দেখবে জেনারেটর চলে, দেখেছো জেনারেটর গুলো হ্যান্ডেল জেনারেটর হাতে করে ঘুরিয়ে স্টার্ট করে সেগুলো, সেখানে দেখবে লোডটা আচমকা বাড়িয়ে দেবে, দেখবে এই স্যাপটের স্পিডটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ব্যাপারটা কিছুই না, যখন জোগাড় না দিতে পারলে ওর স্পিড লোডটা খুব কমবে। এবার যখন এটা কমে ফ্রিকোয়েন্সি ফল ডাউন করে সেটা একটা সার্টেন রেঞ্জে বাইরে চলে গেলে টোটাল সিস্টেম আউট হয়ে যাবে। বুঝতে পারছো ওভারলোড মানে কি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে সবাই চলে আসছে, শুরু করি। আচ্ছা
গতকালকে ধরো আমরা বলেছিলাম, এই দীপ হালদার আছো, একটু রেসপন্স করো তো। হ্যাঁ স্যার, আছি স্যার। আচ্ছা আচ্ছা, না মানে ওই রেকর্ডিং স্টার্ট হওয়ার সময় তোমাকে রেকর্ডিং সিস্টেম লেফট করে দিল, ওই জন্য জিজ্ঞেস হ্যাঁ করলাম। স্যার, সেটাই স্যার, আমি বুঝতে পারছি না কালকে থেকে এই প্রবলেমটা হচ্ছে। আমি হুম, ভাবছি আমার দেখছি তাই। ইন্টারনেট প্রবলেম এটা। না নেট প্রবলেম না, এগুলো অ্যাকাউন্টের কোনো একটা প্রাইভেসি প্রবলেম থাকে। গুগল, আমি যখন রেকর্ডিং শুরু করছি, গুগল এটাই লিখে দিচ্ছে যে কি লিখলাম, যে সাম পিপল হ্যাভ টু লেফট, মানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি রেকর্ডিংটা যখন শুরু করছি, এবার সবার প্রাইভেসি সেটিং অনুযায়ী সবাই চায় না যে তার তার সেও যে মিটিং আছে সেটা রেকর্ডিং হোক, সবাই চায় না। তো তোমার সিস্টেমটা সামথিং এরকম হয়ে যাচ্ছে, তোমার সিস্টেমে রেকর্ডিংটাকে অ্যালাউ হচ্ছে না, ওই জন্য তোমাকে লেফট করে পরে জয়েন করাচ্ছে। ঠিক আছে ব্যাপার। যাই হোক, গতকালকে যে টপিক অব্দি বলেছিলাম সেটা হচ্ছে আমরা কি করে পুলি মানে আমার আর্ট গুলোকে মানে ইয়ে করবো, হাই রেজিস্ট্যান্স করে। দ্বিতীয় মেথড হচ্ছে যেটা লো রেজিস্ট্যান্স মেথড। সেটা কি রকম বলছে, যে শুধুমাত্র এসি সিস্টেমের জন্য কি হয় না, মনে করো এই একটা কন্ট্যাক্ট আর এই একটা কন্ট্যাক্ট। এবার ধরে নিচ্ছি আমি যে দুটো কন্ট্যাক্টের মধ্যে একটা আর্কিং প্রডিউস হয়েছে, ঠিক আছে, একটা আর্কিং প্রডিউস হয়েছে। তো বলছে যে দুটো কন্ট্যাক্টের মধ্যে যে আর্কিংটা প্রডিউস হয়েছে এবং এখানে যে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, আর্কিং ভোল্টেজ, সেই ভোল্টেজটা কি রকম হচ্ছে। আমি যদি খুব সূক্ষ্ম হয়ে ব্যাপারটা দেখি, এসি তো, এসি মানে তোমার ধরো 50 হার্টজ হলে সেকেন্ডে 50 বার উল্টাবে। তার মানে আফটার 10 মিলি সেকেন্ড এইরকম একটা জায়গা আসবে যেখানে কারেন্ট বা ভোল্টেজ দুটোই ধরো অলমোস্ট জিরো দিকে, এরকম একটা টাইম। মানে কি না, এইখানে যে আর্টটা তৈরি হয়েছে, সেই আর্টটাকে আমি এটাকে টেকনিক্যালি বলতে পারি যে এইটা যদি এখন চলতেই থাকে আর এই আর্টটা যদি উইথস্ট্যান্ড করে, আমি বলতে পারি, যেমন তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো টিউব লাইট। আমরা যখন এলইডি টিউব লাইট না, পুরোনো দিনে যে ব্যালান্স চোখের টিউব লাইট, সেই টিউব লাইটের দিকে তাকালে আমরা কি দেখি, যে টিউব লাইটটা জ্বলে আছে। বাস্তব ঘটনা হচ্ছে ওই টিউব লাইটটা সেকেন্ডে 50 বার জ্বলছে, 50 বার নিভছে। তোমরা কি নেভাটা দেখতে পাও? কেউ পাও না। একটা টিউব, এই যে এই লাইটটা, এটা সিএফএল ল্যাম্প, এটাও সেকেন্ডে 50 বার জ্বলছে এবং 50 বার নিভছে না। এই সরি, এটা না, এটা হয় না। ওই যে পুরোনো দিনে ব্যালান্স চোখগুলো হয়, এটা না। পুরোনো দিনে ব্যালান্স চোখগুলো সেকেন্ডে 50 বার জ্বলছে, 50 বার নিভছে, এটা আমরা কিন্তু ধরতে পারি না। সেরকমই এখানে যদি এটার এসি পাস করে, আমি বলতে পারি এই আরটা সেকেন্ডে 50 টাইমস, মানে 50 বার ধরো আমার 50 না, সেকেন্ডে 100 টাইমস। এইটা যদি আমার 20 মিলি সেকেন্ড হয় তাহলে দুবার কেস হচ্ছে। তার মানে আমার সেকেন্ডে 100 বার এই আরটা নিচে আবার জ্বলছে, নিচে আবার জ্বলছে। তো টেন্ডেন্সি বলছে একটা কাজ করো, যে একটা সময় তো আটটা নিচ্ছে, যেমন ধরো এইরকম যে সময়টা এসেছে, ঠিক এইরকম সময়টা দাঁড়িয়ে আমি ধরে নিচ্ছি আটটা নিভে গেছে। কিন্তু আটটা আবার কেন চলে আসছে? আবার চলে আসার কারণ হচ্ছে ভোল্টেজটা বাড়তে বাড়তে এরকম সময় গিয়ে আবার এই জায়গাটা রিস্ট্রাইক করছে, তাই না? আটটা ধরে নিভে গিয়েছিল, ভোল্টেজটা বাড়তে বাড়তে এই সময় আবার আটটা রিস্ট্রাইক করেছে, আবার আটটা কিছুক্ষণ থেকেছে, এইরকম সময় এসে আটটা নিভে গেছে, আবার গিয়ে ধর এইরকম টাইমে রিস্ট্রাইক করে গেছে। অর্থাৎ হচ্ছে কি, এখানে আটটা কনস্ট্যান্ট নেই, একবার করে আটটা নিচ্ছে, একটা করে সার্টেন পজিশনে গিয়ে আটটা আবার রিস্ট্রাইক করছে, আবার একটা সময় গিয়ে নিচ্ছে, একটা সময় গিয়ে রিস্ট্রাইক করছে, এরকম চলছে কন্টিনিউয়াস, রিস্ট্রাইক করছে, ইয়ে হচ্ছে। তারপর তখন বলছে একটা কাজ করো, আট তো একবার নিচ্ছে, যখনই নিচ্ছে যাতে এইখানটা রিস্ট্রাইক না করতে পারে এই জায়গাটা, অর্থাৎ কিনা এই ভোল্টেজটাকে আমি উঠতেই দেবো না। এখানে যে ভোল্টেজটা আপ হয়ে যাচ্ছে, এই ভোল্টেজটাকে আমি উঠতেই দেবো না। ভোল্টেজটাকে উঠতে দেবো না মানে কি, এই দুটোর মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্সটা আসছে, এই ভোল্টেজটাকে আমি এইখানে এত অব্দি উঠতে দেবো না। তো কি কি উপায় না উঠতে দেওয়া যেতে পারে? বলছে যে একটা কাজ করো করো, একটা কাজ তো কতদিন দেখে দিয়েছো, যে এখানে কি হচ্ছে, আমি সিম্পলি ধরো এই যে কন্ট্যাক্টটাকে আমি আরো সরিয়ে এইরকম জায়গায় পৌঁছে পাঠিয়ে দিলাম, সরিয়ে দিলাম। সরিয়ে দিলে একটা জিনিস কি হবে,
আমার এখানকার ব্রেকডাউন স্ট্রেংথ যেটাকে আমরা বলি, ব্রেকডাউন স্ট্রেংথটা মেজার করা হয় ইন টার্মস অফ ভোল্টেজ পার ডিসটেন্স। এই ভোল্টেজটাকে আমি এক্ষুনি হয়তো কমাতে পারছি না, বাট এই ডিসটেন্সটাকে যদি বাড়িয়ে দিই তাহলে দেখো ব্রেকডাউন স্ট্রেংথটা অনেক বেড়ে যায়। বুঝতে পারছো, ইজি ব্যাপার আর কি। যখনই বাড়িয়ে দেবে তখন ব্রেকডাউন স্ট্রেংথটা কমে যাবে, যাতে কি এটাকে রিস্ট্রাইক্ট না করতে পারে। এটা তো একটা মেথড বটে। দ্বিতীয় মেথড কি বলছে, যে এইখানটায় আবার রিস্ট্রাইক্ট করার কারণটা হচ্ছে এইখানকার যে গ্যাসিয়াস পার্টিকেল গুলো আছে, সেই গ্যাসিয়াস পার্টিকেল গুলো হচ্ছে আয়োনাইজড। আয়োনাইজেশন কেস আছে। তো সঙ্গে সঙ্গে বলছে যে একটা কাজ করো, এদেরকে নিউট্রাল করে দাও, এই আয়োনাইজড পার্টিকেল গুলোকে নিউট্রাল করে দাও। নিউট্রাল কি করে করবে? নিউট্রাল একটা মেথডই করানো সম্ভব, ফ্লো। অর্থাৎ এইখানকার আয়ন গুলোকে এইদিকে ফ্লো করে দাও, এদের বাইরে থেকে নিউট্রাল মানে যেগুলো আয়োনাইজড নয়, সেই আয়োনাইজড পার্টিকেল গুলোকে এখানে এনে ভরে দাও। অর্থাৎ এখানে একটা সার্কুলেশন তোমার নেসেসারি। ঠিক আছে, এখানে সার্কুলেশন করা যেতে পারে, কিন্তু এই মানে যে জিনিসগুলো তুমি করছো তোমাকে মাথায় রাখতে হবে যে সেই জিনিসটা যেন আমার এই জায়গাটা এসে এফেক্ট নেয়। কারণ দেখো, মানে যদি এটা ডিসি হতো, ডিসি মানে কি, ধরো ফিক্স আছে, তাতে আমার ডিসিটা এমন হতে পারতো যে তুমি ধরো এটা সরিয়ে নিলে তাও দেখবে লম্বা আর্কটা রয়ে গেছে, রয়ে গেছে। কিন্তু যদি এসি হয়, এসির ক্ষেত্রে কিন্তু এটা দেখবে নিভে যাবে। কেন নিভে যাবে? কারণ এসির ক্ষেত্রে একটা করে এরকম সময় আছে যখন তার জন্য আর্কটা খুব অল্প সময়ের জন্য নিভে নিয়ে একবার, ঠিক সেই সময়ের জন্যই তুমি তো সেইটাকে খুব সেকেন্ডের ফ্র্যাকশন তুমি ধরতে পারবে না। তাহলে কি দরকার? তুমি যখনই কন্ট্যাক্টটাকে সরাচ্ছ বা কন্ট্যাক্টটাকে নাও সরাও, যদি যখনই আর্ক ফর্মেশন করেছে তুমি এর ভেতর দিয়ে একটা স্মুথলি মানে রিপ্লেসমেন্ট করে দাও। রিপ্লেসমেন্ট মানে নিউট্রাল গুলো এখানে আসবে আর আয়োনাইজড পার্টিকেল গুলোকে আউট করে দাও। তাহলে এই জায়গাটার পরে এই জায়গাটা আর রিস্ট্রাইক্ট করতে পারবে না। ঠিক আছে, এইরকম একটা মেথডে করা যেতে পারে। তারপর তোমার এটা হচ্ছে রিপ্লেসমেন্ট হলো। কুলিং ডাউনের কেসটাও কালকে বলেছি। কুলিং ডাউন করে দিলে বুঝতে পারছো পরবর্তী আয়নগুলো আয়োনাইজ করতে পারবে না। তো এই সমস্ত মেথড গুলো হচ্ছে অ্যাপ্লাই করতে হয় তখনই যেটা হচ্ছে আমি ভোল্টেজটাকে বাড়তে দিচ্ছি না। ভোল্টেজটাকে বাড়তে দিচ্ছি না মানে টেকনিক্যালি জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, ধরো এই একটা কন্টাক্ট মাঝখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এইখানটায় যে ভোল্টেজ ডেভেলপ হচ্ছিল সেই ভোল্টেজটাকে আমি বাড়তে দিচ্ছি না, নো ইনক্রিমেন্ট। তার মানে আমি যদি বাড়তে না দিই, টেকনিক্যালি বলা যেতে পারে যে দেখো এইখানকার ভোল্টেজ ড্রপটা কিসের উপর ডিপেন্ডেন্ট, I ইনটু R। R মানে হচ্ছে আর্কিং রেজিস্ট্যান্স R। ভোল্টেজকে যদি বাড়তে না দিই, টেকনিক্যালি আমি বলতে পারি, কারেন্টটা যদি আমার হাতে না থাকে, টেকনিক্যালি বলতে পারি আরটাকে আমি কিন্তু বেসিক্যালি কমিয়ে দিচ্ছি। এটা ঘটনাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমি যদি জিনিসটাকে স্টেবল করতে এইভাবে ভাবি যে এইখানকার যে রেজিস্ট্যান্সটা সেটাকে আমি একদম কমিয়ে দিচ্ছি। রেজিস্ট্যান্সটা এতটাই কমিয়ে দিচ্ছি যে এখানকার পটেনশিয়াল ভোল্টেজটাকে আমি আর উঠতেই দিচ্ছি না, রিস্ট্রাইক্ট করতেই দিচ্ছি না। সেই জন্য যে রেজিস্ট্যান্স কমিয়ে দিচ্ছি, ওই জন্য এটা বলা হয় লো রেজিস্ট্যান্স মেথড। হাই রেজিস্ট্যান্স লো রেজিস্ট্যান্স কাজটা টেকনিক্যালি একই, কিন্তু হাই রেজিস্ট্যান্স মেথডের যেটা হচ্ছে যে তুমি সরিয়ে নিয়ে যাওয়া বা যে হতেই না দেওয়া, হাই রেজিস্ট্যান্স হচ্ছে তোমার আর্কিং ফর্মেশনের আগে ওটাকে প্রিভেন্ট করা ফর এসি এন্ড ডিসি বোথ। কিন্তু লো রেজিস্ট্যান্স মেথড হচ্ছে আর্কিং স্ট্রাইক করে গেছে, যখন জিরো ক্রসিং এরিয়া ক্রস করছে তখনই এমন কিছু অ্যারেঞ্জমেন্ট নাও যাতে এখানে ভোল্টেজ ডেভেলপ করতে না পারে। ভোল্টেজ ডেভেলপ করতে না পারা মানে রেজিস্ট্যান্সটাকে কমিয়ে দেওয়া। দ্যাটস হোয়াই দিস ইজ কল্ড লো রেজিস্ট্যান্স মেথড, আর কিছু না। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলতে চাইলাম? বেশ, নেক্সট তোমাদের আছে, আচ্ছা, 8 ভোল্টেজ স্ট্রাইক ব্রেকডাউন স্ট্রেন্থ যেটা বললেন ওখানটা বলবেন। যে কোনো জিনিসের একটা ব্রেকডাউন স্ট্রেংথ হয়, সেটা হচ্ছে ট্রান্সফরমার ফ্যাক্টরিতে যখন গিয়েছিলে একটু খেয়াল করো, ওখানে একটা মনে হচ্ছে একটা চেম্বারের মধ্যে অয়েল নিয়ে সেই স্পার্ক করে একটা টেস্ট করছিল, ওটা মনে পড়ছে? এরকম ছিল, একটা চেম্বার ছিল, চেম্বারের মধ্যে দুটো এরকম
গোল্ডেন কালারের দুখানা আমার কন্টাক্ট ছিল, একটা পার্টিকুলার ডিসটেন্স, একটা সার্টেন ডিসটেন্স রাখা আছে, তার ভিতরে রেখেছিল। এবার একটা তেল, একটা অয়েল, সেই অয়েলটার ব্রেকডাউন টেস্ট করা হবে। তখন কি হলো, অয়েলটাকে এখানে পুরো ভর্তি করে দেওয়া হলো, দিয়ে এই দুটোর অ্যাক্রসে একটা ভোল্টেজ চার্জ করা হলো, একটা ভোল্টেজ চার্জ করা হলো। ভোল্টেজটা কি রকম ভ্যারিয়েবল, অর্থাৎ 0 ভোল্ট থেকে স্টার্ট করা হলো, 0, 5, 10, 10 সব কেভিতে, কিলো ভোল্ট, 20 আস্তে আস্তে বাড়াচ্ছি, 30, যেই দেখলাম আমরা তো 42 কিলো ভোল্ট করলাম, সঙ্গে সঙ্গে এখানে একটা স্পার্ক হয়ে গেল, হঠাৎ করে একটা স্পার্ক হয়ে গেল। তার মানে ব্যাপারটা কি, ধরো এর একটা পার্টিকুলার গ্যাপ আছে, ধরো 1 সেন্টিমিটার, কথা বলছি 1 সেন্টিমিটার গ্যাপই আছে এর মধ্যে। তার মানে 42 কিলো ভোল্টে গিয়ে তারপর দেখলে এখানে মাঝে একটা স্পার্ক হয়ে গেল। তার মানে আমি বলতে পারি যে এই অয়েলটার এই মুহূর্তে ব্রেকডাউন স্ট্রেন্থ হচ্ছে 42 কিলো ভোল্ট পার সেন্টিমিটার। এটা হচ্ছে ব্রেকডাউন স্ট্রেন্থ। ব্রেকডাউন স্ট্রেন্থ হচ্ছে ভোল্টেজ পার ডিসটেন্স, যে প্রত্যেক ইউনিট ডিসটেন্সে কতটা করে ভোল্টেজ এই ইনসুলেটিং মিডিয়ামটা উইথস্ট্যান্ড করতে পারে। অর্থাৎ এই ট্রান্সফর্মার অয়েলটা একটা ইনসুলেটিং মিডিয়াম, এবং ইনসুলেটিং মিডিয়ামটা 1 সেন্টিমিটারের জন্য কতটা ভোল্ট অবধি সহ্য করতে পারে, দ্যাট ইজ ইন ব্রেকডাউন স্ট্রেন্থ, যেমন ভি বাই ডিসটেন্স। আমার কাছে যদি ভোল্টেজটা কমানোর উপায় না থাকে, আমাকে ডিসটেন্সটাকে বাড়িয়ে দিতে হবে, সেটা বললাম। বুঝা যাচ্ছে? ওকে, নেক্সট আমরা এই আর্কিং সম্পর্কে মোটামুটি জিনিসগুলো জেনে গেছি, যে কি করতে হবে। শুধু মাথায় রেখে দাও, আর্কিং কে এক্সটিংগুইশ করতে হলে কি করতে হবে। মোস্ট অফ দা কেসেস হচ্ছে, একটা বুঝতেই পেরেছো যে দুটো কন্ডাক্টরের মধ্যে ডিসটেন্সটা যতটা সম্ভব বাড়িয়ে দিতে হবে, এক নম্বর। দ্বিতীয় জিনিসটা মাথায় রাখো যে আমার এই রিপ্লেসমেন্ট ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে এইখানকার যে আয়োনাইজড পার্টিকেল গুলো রয়েছে, এই আয়োনাইজড পার্টিকেল গুলোকে ইনস্ট্যান্টলি যতটা পারা যায় রিপ্লেস করে, অর্থাৎ নিউট্রাল পার্টিকেল দিয়ে রিপ্লেস করে ওগুলোকে বার করে দিতে হবে। থার্ড কেস হচ্ছে, যদি পারি এইখানকার আর্ক পয়েন্ট, যেটার জন্য আর্কটা স্ট্রাইক করছে, সেই সেই মিডিয়ামটাকে পারলে পুরোপুরি সরিয়ে দেবো, যাতে ফাঁকা করে দেবে জায়গাটাতে, আর্কটা দাঁড়াতেই না পারে। আর কি করতে পারি, তোমার বেশ মোটামুটি এই তিনটে, বেশ এই তিনটা মোটামুটি মাথায় রাখো। এবারে এই যে রিপ্লেসমেন্টটা, এটা একটা ব্লাস্ট আসছে করে, ব্লাস্ট এর দিকে কাজে লাগাবো। তো মোটামুটি এই জিনিসগুলো হাতে রাখলে আমি একটা আর্টকে এক্সটিংগুইশ করতে পারবো। পরবর্তী যে হচ্ছে, আর্টকে আমরা কোথায় এক্সটিংগুইশ করব, এইটা কি একটা ওপেন স্পেসে করব, হ্যাঁ কি না? যেরকম ধরো দুটো আইসোলেটর যখন ওপেন হচ্ছিল, তোমরা ভিডিওতে দেখেছো যে যখন দুটো আইসোলেটর ওপেন হচ্ছে, দুটো আইসোলেটরের মধ্যে এমন আর্কিং হচ্ছে, ওপেন ওপেন স্পেসে হচ্ছে। আমার প্রশ্ন হলো, এটা কি ওপেন স্পেসে করব না ক্লোজড একটা জায়গায় করব, বলো? এই আর্টকে নেভাবো, এটা ওপেন স্পেস নাকি ক্লোজ স্পেসে করা উচিত? অবশ্যই ক্লোজ, অবশ্যই ক্লোজ। ওপেন স্পেসে আমার কোনো কন্ট্রোল থাকবে না। কেন কন্ট্রোল থাকবে না? ধরো এই একটা কন্টাক্ট আছে, এই একটা কন্টাক্ট আছে, আর হচ্ছে ধরো এই একটা কন্টাক্ট আছে। এবার এদেরকে আমি সরিয়ে নিচ্ছি, ওপেন স্পেসে মনে করো, মাঝখানে বিশাল বড় আর্ক স্ট্রাইক করলো, ওটাকে নেভাবো, কি দিয়ে নেভাবে তুমি? ছেড়ে দাও, তুমি যদি ধরেই নিয়েছি যে হ্যাঁ এটা একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছ, বিশাল নজল আসবে, নেভাবে, ঠিক আছে। প্রচন্ড বৃষ্টি পড়ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কেন বলছি? কখনোই তার মানে ওপেন স্পেসে এই জিনিস করা যাবে না। যদি এটা করতে হয়, তোমাকে ক্লোজ স্পেসে করতে হবে, ছোট জায়গার মধ্যে করতে হবে। তাহলে যদি ছোট জায়গার মধ্যে করতে হয়, তাহলে তোমাকে সেটা অবশ্যই এনক্লোজড চেম্বারে হতে হবে। এবারে এনক্লোজ চেম্বারে যখনই একটা আর্ট দুটো কন্টাক্ট এমন করবে, যে একটা এনক্লোজ চেম্বার নিয়েছো, পুরোপুরি এনক্লোজ চেম্বার, সেই চেম্বারের মধ্যে তুমি দুটো কন্টাক্টকে ওপেন করছো বা ক্লোজ করছো, কন্টাক্ট সেপারেশন, সেপারেশন বা ক্লোজ, অর্থাৎ কন্টাক্ট গুলো ছাড়ছে বা লাগছে এই এনক্লোজ চেম্বারের ভিতরে, উইদিন দিস
তুমি হচ্ছে আর্কটাকে এক্সটিংগুইশ করছো, যার মধ্যে এই তিনটে কাজ করবে তাকে বলা হবে সার্কিট ব্রেকার, যেটাতে আমরা এরপরে ঢুকছি। সার্কিট ব্রেকারের ভিতরে এই তিনটে সিস্টেম থাকবে, এবং যে মেথডে তোমার দুটো কন্টাক্ট যখন সেপারেশন হবে আর্কিংটাকে ও নেভাতে পারবে, তবে ওটাই হচ্ছে আমার সার্কিট ব্রেকারের কাজ। তো আর্কটাকে এক্সটিংগুইশটা কি দিয়ে করবে, কোন মেথডে করবে, সেই মেথড অনুযায়ী সার্কিট ব্রেকারকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়, ঠিক আছে? মোটামুটি 5 রকম ভাগ আছে। একটাকে আমরা বলি ধরো অয়েল সার্কিট ব্রেকার, প্রধান ভাগ হচ্ছে, বুঝতে পারছো, ভিতরে অয়েলের কাজকর্ম আছে। এছাড়া আর হয় নরমাল এয়ার সার্কিট ব্রেকার, তারপর হয় এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, তারপর হয় তোমার ধরো SF6 সার্কিট ব্রেকার, এছাড়া হয় ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। অর্থাৎ বুঝতেই পারছো যে আমার ভেতরে কিভাবে আমি করছি, কিভাবে আমি বেকিংটা করছি, অ্যাকর্ডিংলি আমার এই 5 রকম ক্লাসিফিকেশন আছে যে কি দিয়ে আমি আর্টকে এক্সটিংগুইশ করব। এই যে জিনিসগুলো ইউজ করছি, অয়েল, এটা অয়েল, এটা হচ্ছে ন্যাচারাল এয়ার, এটা হচ্ছে ফোর্সড এয়ার মানে প্রেসার, হাই প্রেসারে রাখা এয়ার, এটা আবার হাই প্রেসার রাখা SF6 গ্যাস, এটা হচ্ছে ভ্যাকুয়াম। তাহলে এই মেথড গুলো দিয়ে কিন্তু আমি এই সবকটার কাজ হচ্ছে কিন্তু আর্টকে নেভানো, আর্টকে এক্সটিংগুইশ করা হচ্ছে এদের কাজ। অ্যাকর্ডিংলি আমি 5 রকম ক্লাসিফিকেশন করেছি, আমি করিনি, ওরা করেছে। এবং হচ্ছে এই অয়েল সার্কিট ব্রেকার যেটা আছে, অয়েল, আমরা প্রথমে অয়েল সার্কিট ব্রেকারটা ঢুকছি, সবকটাই করতে হবে, আমাদের সবকটা মেথডই জানতে হবে। যে অয়েল সার্কিট ব্রেকারে ঢুকলাম আমি, প্রথমে জানবো যে এর মেন ফান্ডাটা কি, অয়েল সার্কিট ব্রেকারে কি হচ্ছে, মেন ফান্ডাটা কি। ফান্ডাটা বলছে কিছুই নয়, ব্যাপারটা কিছুই নয়, অয়েল, এই অয়েল মানে হচ্ছে ট্রান্সফরমারের যে অয়েল, তার মানে কি এটা একটা ইনসুলেটিং মিডিয়াম। এই অয়েলটা হচ্ছে একটা ইনসুলেটিং মিডিয়াম। কাজ কি করবে না, ধরো এই একটা কন্টাক্ট আছে আর এই একটা কন্টাক্ট আছে, যখন সেপারেশন হবে তখন মাঝখানে যে আর্টটা তৈরি করবে সেই আর্টটার ভেতর দিয়ে, এবং এই টোটাল জিনিসটা মনে করো একটা এনক্লোজ চেম্বারে আছে, এবং যেখানে আর্ট তৈরি করবে টোটালটাতে আমার এই অয়েলটা ভর্তি করা আছে, টোটালটাতে অয়েলটা রয়েছে। ব্যাপারটা হলো তুমি যদি এটা খোলা বাতাসের মধ্যে করতে, এয়ারের ভিতরে করতে, মাঝখানে যে এয়ার গ্যাপটা তৈরি হতো, এখানে যে এয়ার গ্যাপটা তৈরি হতো সেই এয়ার গ্যাপের মধ্যে কি আছে, অনেক আয়ন্স প্রি 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 মানে আগে থেকে তৈরি হওয়া কোনো আয়ন থাকতে পারে, জলীয় বাষ্প থাকতে পারে, যে জিনিসগুলো কিন্তু ইজিলি আয়োনাইজড হয়ে এখানে আর্টটা তৈরি করবে। মানে এয়ারের থেকে তুলনায় তুমি যদি এখানে অয়েল রাখো, অয়েলটার একটা ফিচার হচ্ছে যে অয়েলটা হচ্ছে বেসিক মানে ইনসুলেটিং মিডিয়ামটা অনেক বেটার এয়ারের থেকে, কারণ এয়ারের যে ইনসুলেশনটা সেটা সবসময় প্রপার নাও হতে পারে, কারণ ওর ভিতরে অনেক কিছু জলীয় বাষ্প, অশুদ্ধি, হ্যানা তেনা, ছাইয়ের গুঁড়ো, সালফার কণা, তোমার সালফারের কিছু সালফেট আয়ন, অনেক কিছু থাকতে পারে যেটা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। করে তুমি যদি অয়েলের মতো রাখো, এই জিনিসটা অয়েলের ভিতরে করার চেষ্টা করো, প্রথম কথা হচ্ছে এর ইনসুলেটিং মিডিয়ামটা অনেক বেটার, এই জায়গাটাকে একদম মতো আয়োনাইজ হতে দেবে না, কিন্তু আয়োনাইজ হবেই, সবটা তোমার হাতে নেই, কিছুটা তো আয়োনাইজ হবে। যখন আয়োনাইজ হবে এইখানে একটা আর্কিং ফর্ম করবে, যে আর্কিং ফর্ম করবে, আমি কালকেই বলেছিলাম টেম্পারেচার কত, ধরে নাও 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ভাবো কি ছিল ইনিশিয়ালি, একটা একটা এনক্লোজড চেম্বার, তাতে অয়েল রয়েছে, তাতে দুটো কন্টাক্ট একদম ট্যাকটুলি টাচ হয়ে আছে, দুটো কন্টাক্ট, আচমকা এই দিকের কন্টাক্টটা সরে গেল, এই হয়ে গেল, মাঝখানে যেই আর্ট ফর্মেশন হবে তো আচমকা আর্টটা ফর্মেশন হবে, চট করে আর্টটা ধরবে,
যেই ধরলো অয়েলটা তো নর্মাল টেম্পারেচার ছিল, দুম করে যেটা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড এসে গেল। তোমরা কি কেউ মনে করতে পারো ট্রান্সফরমারে ট্রান্সফরমারের ভিতরে একটা গ্যাস তৈরি হতো, কিন্তু বলতে পারছি গ্যাসটা কি গ্যাস? গ্লুকোজ রিলে অপারেট করতো, কি গ্যাস বলতে পারবে? মিনারেল অয়েলের মধ্যে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি হয় ওভার হিটিং এর জন্য, হাইড্রোজেন গ্যাস। এইখানে যখন আচমকা দুম করে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড চলে আসবে না, এইখানকার যে সারাউন্ডিং অয়েল গুলো ইনস্ট্যান্টলি হিট হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর দেখো টোটালটা হচ্ছে এনক্লোজ চেম্বারের ভিতরে হচ্ছে, বলছি তুমি এনক্লোজ চেম্বারের ভিতরে ইনিশিয়ালি হলো, যে এখানে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তোমরা ভালো করে জানো একটা লিকুইডের ভিতরে যদি আচমকা একটা গ্যাসিয়াস ফর্ম করে, কি তৈরি হয়? বাবল তৈরি হয়। দেখবে এই জায়গাটা জুড়ে বড় একটা বাবল তৈরি হয়ে গেছে, বাবল, গ্যাস বাবল, হাইড্রোজেন গ্যাসের বাবল। এইখানে একটা হাইড্রোজেন গ্যাসের বাবল ফর্ম করবে। আর একটা বাবল মানে কি, তার ভিতরে হচ্ছে যে হাইড্রোজেন গ্যাসটা আছে সেটা হচ্ছে হাই প্রেসারে। বাবেলের ভেতরে মানে জল না, যে কোনো লিকুইডের ভেতরের যে বাবল, এমনটা নয় যে তুমি যে বাবল সাবান জল দিয়ে হুক করে ছাড়ো, ওটা বলছি না। ওটার ভেতরে প্রেসার থাকে, কিন্তু ওটা অত প্রেসার থাকে না। কিন্তু ছোটবেলায় পড়েছো তোমরা, জিওগ্রাফি সাবজেক্টে পড়েছো যে নদীর নদীর ক্ষয়কার্য পড়েছিলে। নদীর ক্ষয়কার্য ওখানে পড়েছিলে, খেয়াল করো যে জলের সঙ্গে সঙ্গে অনেক বাবল আসে, সে বাবল গুলোর এতটাই প্রেসার থাকে পাথরগুলোকে ভেঙে দেয়। নদী অত নুড়ি পাথর কেন নিয়ে আসে? তার কারণটা হচ্ছে ওই নদীর সঙ্গে জল যেটা আছে, জলে প্রচুর বাবল থাকছে, সে বাবলের ভেতরে এতটাই এয়ারের প্রেসার আছে, সেটা একটা পাথরকে ভেঙে দেয়। সেটাই নদীর ক্ষয়কার্য। এবং সেম একটা ইমার্সড অয়েলের ভেতরে যদি একটা বাবল ফর্ম করে, তার ভিতরে হিউজ হাইড্রোজেনের প্রেসার থাকে। এই এত হাইড্রোজেনের প্রেসার এই আর্টটাকে ইমিডিয়েটলি সাপ্রেস করে, জোর করে আর্টটাকে নিভিয়ে দেয়। ঘটনাটা হচ্ছে এটাই, মানে বেশ নিজেকে এ করছে, আমাকে বাইরে থেকে কোনো প্রেসার ক্রিয়েটই করতে হচ্ছে না। অর্থাৎ অয়েলের ভিতরে ইমার্স করা রয়েছে, যেই এখানে আর্ট স্ট্রাইক হলো, সঙ্গে সঙ্গে এই জায়গাটা এতটাই হিট হলো, এখানে একটা বাবল ফর্ম করে গেল, এই বাবলের ভিতরে হাইড্রোজেন গ্যাসের এতটাই প্রেসার, সঙ্গে সঙ্গে এটাকে এক্সটিংগুইশ করে দিল। আমি বুঝতে পেরেছি কি বলতে চাইছি? তো এই যে মেথডটা, এই মেথডটা হাইড্রোজেনের হাই প্রেসারে বাবল ক্রিয়েশন এবং তার দ্বারা আর্কের এক্সটিংগুইশ, সেইটা কি মেথডে করবে না করবে সেটা একদম যাই, এইটাকে বলা হয় অয়েল সার্কিট ব্রেকার। এবং অ্যাকর্ডিংলি এই অয়েলটা কিভাবে ফ্লো করাবো, কিভাবে ওটা আর্কে এক্সটিংগুইশ করবে বা না করবে, অ্যাকর্ডিংলি তার ডিফারেন্ট ক্লাসিফিকেশন আছে। এইটার উপর ডিফারেন্ট রকম ক্লাসিফিকেশন হয়, ঠিক আছে? প্রথম হচ্ছে যে আমি কতটা পরিমাণ, আচ্ছা এই বলা আগে একটু বুঝতে পেরেছেন কি বলো একটু, অসুবিধা নেই তো? ওকে। তো অয়েল সার্কিট ব্রেকারের অয়েলটা কিভাবে আর্কে এক্সটিংগুইশ করবে বা না করবে, অ্যাকর্ডিংলি বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। প্রথমেই হচ্ছে যে অয়েলটা আমি কতটা অ্যামাউন্টে ইউজ করছি, কতটা অ্যামাউন্টে ইউজ করছি সেটার উপর ডিপেন্ড করছে। একটাকে বলছি আমি ধরো বাল্ক অয়েল সার্কিট ব্রেকার, একটাকে বলছি লো অয়েল সার্কিট ব্রেকার। নাম দুটো শুনেই বুঝতে পারছো, বাল্ক অয়েল সার্কিট ব্রেকার মানে আমার যেখানে অয়েলের অ্যামাউন্টটা হিউজ, অনেকটা অয়েল নিয়ে আমি সার্কিট ব্রেকারকে অপারেট করাচ্ছি। আর লো অয়েল মানে যেখানে আমি খুব লো অ্যামাউন্টের তোমার ধরো ইয়েটা ব্যবহার করছি, ঠিক আছে? তো দাঁড়াও এক সেকেন্ড, তোমাদের কথা কি আছে তো দেখে নি, সবকটাই আছে। যেটা বলছিলাম,
তো এখন আমি কতটা পরিমাণ অয়েল ব্যবহার করছি, ইউজ করছি না করছি, অ্যাকর্ডিংলি বাল্ক অয়েল এবং লো অয়েল সার্কিট ব্রেকার আছে। এবং এই বাল্ক অয়েল বা লো অয়েল কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে দুটো দু রকম রেটিং এর জন্য ব্যবহার করা হবে। রেটিং ফেটিং আমরা পরে আসছি, আমরা আগে দেখে নিই যে এই তোকে বাল্ক অয়েল নিয়ে বলবো আজকে। বাল্ক অয়েল ব্যাপারটা কি? তো বাল্ক অয়েলের ক্ষেত্রে হচ্ছে বুঝতে পারছো অয়েলের অ্যামাউন্টটা অনেকটাই আছে। মানে কি, একটা বড় একটা এনক্লোজ চেম্বার, সেই এনক্লোজ চেম্বারটা পুরোটাই অয়েলে ভর্তি, পুরোটাই অয়েলে ভর্তি। এবং এর ভেতরে আমার দুটো কন্টাক্ট সেপারেশন হবে। গতকালকে একটা টার্ম বলেছিলাম, আর্ক স্প্লিটার, মনে পড়ছে? আর্ক স্প্লিটার বলে টার্ম বলেছিলাম। সেই আর্ক স্প্লিটার কথাটা কি বলছে? ও বলছে যে মনে করি আমার এটা একটা কন্টাক্ট, এটা একটা কন্টাক্ট, দুটো কন্টাক্টের মাঝখানে এতটা আর্কিং তৈরি হয়েছে, তাকে তোমাদের একদম সাধারণ বুদ্ধি থেকে বলো, দুটো কন্টাক্ট, টু কন্টাক্টস আর দেয়ার and this is the length of the arc which is certain height, কিছুটা বেশি, and second case is such like that there are there are four contacts, this one, this one, this one, চারটে কন্টাক্ট আছে, চারটে কন্টাক্টের মাঝখানে ছোট ছোট আর্ক তৈরি হয়েছে। তোমরা মানে একটা কথা বলছি কি, একটা হচ্ছে কন্টাক্টটাকে এমন ভাবে বানিয়েছি যে একটাই কন্টাক্ট, তার ভিতরে যে আর্কিংটা তৈরি হচ্ছে তার লেন্থটা অনেকটা। সেকেন্ড কেস হচ্ছে যেখানে বলছি যে একটা কন্টাক্ট না করে চারটে ছোট ছোট কন্টাক্ট করেছি, এবং তাদের মাঝখানে যে আর্কগুলো তৈরি হচ্ছে সেগুলো ছোট ছোট হবে, তাহলে তাই না? কি মনে হয় কোনটাকে এক্সটিংগুইশ করা সোজা, এটাকে নেভানো সোজা নাকি এটাকে নেভানো সোজা? স্বাভাবিক ভাবে বলবে যে হ্যাঁ এটাকে নেভানো অনেক সোজা, এটা এক্সটিংগুইশ করা অনেক ইজি। ইজি, এটা অনেক ছোট 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 আর্ক, তো টুক করে নিভে যাবে। আর যত বড় হবে, যত তার হিউজ চেয়ার হবে, তত কিন্তু তাকে এক্সটিংগুইশ করা টাফ, হার্ডার। বাট if you have small arcs such like that, মানে আর্ককে তুমি ছোট ছোট ওয়েতে স্প্লিট করতে পারো, বেটার এক্সটিংগুইশন তুমি এখানে পাবে। তখন কি বলছেন, একটা কাজ করো, এই যে এতক্ষণ ধরে যে কনসেপ্ট আসছিল যে দুটো কন্টাক্টকে সেপারেট করব, দুটো কন্টাক্ট, বলছে একটা কাজ করো, প্লেন ইজি মেথডে করার চেষ্টা করো, ইজি, অত হাবিজাবি আমি যাবো না। তখন বলছে যে যদি ইজি মেথডে করতে হয় তখন তার নাম দিচ্ছি, এর আমরা দুটো ক্লাসিফিকেশন, এটাকে নাম দিচ্ছি প্লেন অয়েল সার্কিট ব্রেকার, প্লেন অয়েল সার্কিট ব্রেকার। আরেকটা এই হচ্ছে আর্ক কন্ট্রোল, আর্ক কন্ট্রোল সার্কিট ব্রেকার। অর্থাৎ বাল্ক অয়েলের ভিতরে দুটো ক্লাসিফিকেশন, প্রথমটা প্লেন অয়েল সার্কিট ব্রেকার, সেকেন্ডলি আর্ক কন্ট্রোল সার্কিট ব্রেকার। প্লেন অয়েল হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা প্লেন, অত হাবিজাবিতে আসতেই হবে না, তুমি যেটা করতে পারো এর জায়গায় এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারো। মানে কি, previous concept was something like this, two contacts are there immersed in the oil and these contacts need to separate, একটা কন্টাক্ট ছিল সেই কন্টাক্টটা সেপারেট হবে। বলতে এইসব কনসেপ্টের দরকার নেই, one will be your fixed contact and another will be your moving contact। ম্যাডাম হচ্ছে কি করলাম
না আমি বাইরে থেকে সার্কিটে যে কানেকশন করবো সেটা হচ্ছে এরকম, কারণ তার কারেন্টটা এদিকে ঢুকলো, এদিকে কারেন্ট আউট হবে, এবং দেখো এইটা যখনই উপর দিকে থাকবে তখনই কি বুঝতে পারছো এই কন্ট্যাক্ট টাচ করার অপশন থাকবে, মানে হচ্ছে একটা কন্ট্যাক্ট না করে আমি এই জায়গায় দুটো কন্ট্যাক্ট করলাম, দিস ইজ অ্যান কন্ট্যাক্ট এন্ড দিস অ্যানাদার কন্ট্যাক্ট। অর্থাৎ এটাকে আমি বলছি ডবল ব্রেক, সিঙ্গেল ব্রেক না, ডবল ব্রেক। ডাবল ব্রেক কন্ট্যাক্ট যখন করছি এটাকে আমি বলছি, এই ব্লু কালারটাকে বলছি আমি ফিক্সড কন্ট্যাক্ট, এটাকে বলছি ফিক্সড কন্ট্যাক্ট, আর এইটাকে ব্ল্যাকটাকে বলছি আমি মুভিং কন্ট্যাক্ট। ফিক্সড কন্ট্যাক্ট গুলো তার পজিশনে ফিক্সড আছে, এবং মুভিং কন্ট্যাক্টটা অ্যাকর্ডিংলি আপ বা ডাউন করতে পারে, আপে হলে ক্লোজ, ডাউনে হলে ওপেন। টোটাল সিস্টেমটার ভিতরে আমার অয়েল রাখা আছে, পুরো অয়েলে ইমার্স করা আছে টোটালটা। কেন প্লেন অয়েল সার্কিট ব্রেকার বলছে, কারণ হচ্ছে এখানে দেখো যখনই আমি এটাকে ওপেন করব, মানে ধর আমি নিচের দিকে নামাচ্ছি, নিচের দিকে নামালেই এর হবে, এবং দেখো এখান দূরে পুরো আর্ট তৈরি হবে, এটা তো এতটা মোটা না, ধরো এইখানটায় আর্ট ফর্মেশন হলো, এই জায়গাটা, এই জায়গাটা আর্ট ফর্মেশন হলো, এই জায়গাটা আর্ট ফর্মেশন হলো, তো অ্যাকর্ডিংলি তারপর যা যা হয়, এখানটা বাবল ক্রিয়েট হলো, এখানে একটা বাবল ক্রিয়েট হলো, যে আর্ট নিগেলি এক্সটিংগুইশ হয়ে গেল। প্লেন অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে হচ্ছে দেখো অয়েলটাকে আমি কোনো রকম হাত দিচ্ছি না, ও নিজে নিজেই যা করার করছে, অর্থাৎ অয়েলটার ভিতরে ইমার্স করা রয়েছে, প্লেন একদম চোবানো রয়েছে, দুটো কন্টাক্ট ছাড়বে, বাবল ক্রিয়েশন হবে, হাই প্রেসারে আর্ট নিজে নিজে এক্সটিংগুইশ হয়ে যাবে, জাস্ট আমার ঝামেলা মিটে গেল। হ্যাঁ আমি যেটা করেছি সিঙ্গেল ব্রেকিং না করে ডবল ব্রেক বা তিন চারটে ব্রেক, হ্যাঁ ডবল ব্রেক বা কোয়াড ব্রেক আমি করতে পারি, সেটা আমি করতে পারি, করার পরে আমি এরকম অ্যারেঞ্জমেন্ট করেছি। তো বুঝতে পারছো এখানে হাবি জাবি জটিলতা কিছু নেই, একদম খুব ইজি ব্যাপারটা। এবং এখানে যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হবে আর এক্সটিংগুইশ হয়ে যাওয়ার পর, হাইড্রোজেনটা তো নিজে নিজে আবার মানে আর তো বের হতে পারবে না, তো হাইড্রোজেন গ্যাসটা বের করার একটা ব্যবস্থা থাকবে। তো এখানে কিছু স্পোর আছে যেখান থেকে হাইড্রোজেন গ্যাসটা আমার আউট হয়ে যাবে, মানে প্রত্যেকবার সার্কিট ব্রেকার অপারেট করার পর হাইড্রোজেন গ্যাস, প্রত্যেকবার অপারেট করবে হাইড্রোজেন গ্যাস হবে প্রত্যেকবার। তো এই জিনিসটা দীর্ঘদিন ধরে হচ্ছে, হতে 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 একটা সময় কি হয়, অনেক বছর স্ট্রাইক হচ্ছে, স্টার্ট হচ্ছে, এই অয়েলের কোয়ালিটিটা আস্তে আস্তে ডিগ্রেড করে, তখন একটা সামথিং টাইম পর এই অয়েলটা তোমাকে মাস্ট রিপ্লেস করতেই হবে। কিন্তু প্লেন অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটাই যে দেখো এখানে আমাদের কোনো রকম এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট নিতে হচ্ছে না। এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট কি জিনিস সেটা যখন আমি আর্ট কন্ট্রোলটা বলবো তখন বুঝতে পারবে, ঠিক আছে? তো মেকানিজম দেখতে একদম ইজি মেকানিজম, কিছু নেই, এবং তোমার কোন রকম আর্ট কন্ট্রোলের কোন রকম প্রভিশন রাখতেই হচ্ছে না, সিম্পলি আমার একটা কন্টাক্ট ব্রেক হবে, নিজে নিজে আর্ট এক্সটিংগুইশ হবে। তবে হ্যাঁ আমি বলছি বাল্ব কয়েল, মাত্র এইটুকু কন্টাক্ট তার জন্য এতটা চেম্বার পুরো অয়েলে ভর্তি করেছে, অর্থাৎ এখানে অয়েলের অ্যামাউন্টটা অনেকটাই বেশি হয়। তবে ধরো দীর্ঘদিন ধরে আমি এতটা অয়েল ধরে আমি 5 লিটার 10 লিটার অয়েল ভরলাম, এর মধ্যে 10 লিটার অয়েল একটা সার্টেন টাইম পর আমাকে আবার চেঞ্জ করতে হবে, মানে এটা কস্টিং পড়ে যাবে, এগুলোর প্রবলেম। বাট ওভারঅল আমার প্লেন অয়েলটা ক্ষেত্রে আমাকে কোনো এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট নিতে হয় না, যেটা আমাকে আর্ট কন্ট্রোলের ক্ষেত্রে নিতে হয়, ঠিক আছে? একটা একটা টেকনিক্যাল টার্ম বলে দিচ্ছি, বাবেল ক্রিয়েশন হওয়ার পর এই জায়গাটায় ধরো এই টোটালটা একটা সার্টেন এরকম ধরো এটা রয়েছে, এতটি অয়েল রয়েছে, তো যখন এখানে বাবেল ফর্মেশন হয় এই জায়গাগুলোতে, বাবেল ফর্মেশন হওয়ার পর এই জায়গায় একটা অয়েল, মনে করো একটা জল, ভাবো না তুমি একটা চেম্বারের মধ্যে জল রেখেছো, উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড জলের ভিতরে বড় বড় দুটো বাবেল তৈরি হবে, দুটো চারটে অনেক বাবেল তৈরি হবে, তাহলে জলটা কি হবে, জলের ঢেউ উঠবে, জলটা খুব টার্বুলেন্স হবে, ওই যে টার্বুলেন্সটা হবে সেই টার্বুলেন্সটা কিন্তু আর্টটাকে এক্সটিংগুইশ করার জন্য আরো দায়ী।
যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বলছে যে এরকম করলে আর্টটা আরো ভালোভাবে এক্সটিংগুইশ হবে। করতে হবে না, নিজে নিজেই হবে। ঘটনাটা হচ্ছে এরকম, যে ধরো আমার এই একটা কন্ট্যাক্ট আছে, এই একটা কন্ট্যাক্ট আছে, আমার টোটালটা মনে করো একটা অয়েলের মধ্যে ইমার্স করা আছে, চুবানো আছে, এটার মধ্যে অয়েল আছে। তো ধরো তুমি এই কন্ট্যাক্টটাকে সরিয়ে নিলে, তার মানে এই জায়গাটা আমার আর্ট ফর্মেশন করলো, এখানে বাবল হলো, যা হলো হলো। কিন্তু এই রকম করলে যত তাড়াতাড়ি আর্ট এক্সটিংগুইশ হবে, যদি এমন করতে পারো যে যেই এটা এখান থেকে সরে গেল, এইখান দিয়ে অয়েলটাকে ফ্লো করাও, মানে এইখান দিয়ে জোর করে অয়েলটাকে ফ্লো করাও। আমি কি বলছি বুঝতে পারছো? বাবেল ফর্মেশন হলো, যা হলো হলো। তারপরে বাবেল ফর্মেশন হলে কি হয়, বাবেল ফর্মেশন হলে না হয় ওই হাই প্রেসারে আর্টটা এক্সটিংগুইশ হলো, কিন্তু আগে যে বলছি আয়োনাইজ পার্টিকেল গুলো তোমাকে সরিয়ে দিতে হবে, মানে ওগুলোকে রিপ্লেস করতে হবে নিউট্রাল ইয়ে দিয়ে। তার মানে যদি তুমি অয়েলটাকে এখান দিয়ে ফ্লো করাতে পারো না, তাহলে আর্টটা আরো কন্ট্রোলড ওয়েতে আর্টটা কিন্তু নির্মাণ করবে, যেটা কিনা আছে এই আর্ট কন্ট্রোল মেথড, যেটা তোমার ম্যানুয়ালি, মানে তুমি এই অয়েলের ফ্লোটাকে ম্যানুয়ালি করাচ্ছ। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে যে প্লেন অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রেও আচমকা যদি দুখানা হাই বাবল বুম করে ক্রিয়েট হয় দু সাইডে, তাহলে কি হচ্ছে এই 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 টোটাল এটাতে তো লিকুইড সিস্টেমটা তো ধেয়ে উঠবে, কারণ টার্বুলেন্স হবে। যখনই হাইড্রোজেন বাবল ফর্মেশন হয়, তারপরে যেটা হয় টার্বুলেন্স হয়। এই টার্বুলেন্স হওয়া মানে ওটা তেল একদম উথাল পাতাল করবে, টার্বুলেন্স হওয়া। এবং তখনই এখান থেকে অটোমেটিক অয়েল এখান থেকে ফ্লো করতেই থাকবে, মানে যা হয় ওই জলটা তুমি হাতে করে জল নাড়িয়ে দিবে, জল না অয়েলটাকে, তবে কি হবে, এখানে সব জায়গায় জল অয়েলটা একবার মুভ করবে, তার মানে এখান থেকে অয়েলের মুভটা হবে ন্যাচারাল। যখন টার্বুলেন্স হবে তখন এখান থেকে অয়েল মুভ করবে, বাট এই মুভিংটা হচ্ছে ন্যাচারাল, যেটা কিনা প্লেন অয়েলের ক্ষেত্রে হয়। হ্যাঁ, খুব বেশি হয় না, কিছুটা হয়। তার মানে এটা শুধুমাত্র এই যে বাবল ফর্মেশন হলো সেটাই দায়ী নয়। বাবল ফর্মেশন হচ্ছে ও আর্টকে হাই প্রেসারে আর্টকে এক্সটিংগুইশ করতে ইনিশিয়েট করছে, কিন্তু তারপরের মেথড হচ্ছে, না তারপরের ফ্যাক্টর হচ্ছে যে যখনই হাই বাবল ফর্মেশন হলো, এই টোটাল অয়েলের মধ্যে টার্বুলেন্স তৈরি হয়, সেই টার্বুলেন্সটা আরো আর্টকে এক্সটিংগুইশ করতে আরো হেল্প করে। তো শুধুমাত্র বাবল ফর্মেশনটা নয়, বাবল ফর্মেশন প্লাস টার্বুলেন্স, টোটাল সিস্টেমটা একদম নিজে থেকে দায়িত্ব নিয়ে করতে হয়, আমাকে বাইরে থেকে নিজে থেকে কিছুই করতে হবে না। দ্যাটস হোয়াই প্লেন অয়েল সার্কিট ব্রেকার। কিন্তু যখনই তুমি এই টার্বুলেন্সটা ম্যানুয়ালি ক্রিয়েট করবে, ইচ্ছে করে ক্রিয়েট করবে, তখন হয়ে যাবে স্যার আর্ট কন্ট্রোল সার্কিট ব্রেকার। ঠিক আছে? তো আর্ট কন্ট্রোল সার্কিট ব্রেকার, আচ্ছা প্লেন অয়েলটার ক্ষেত্রে কারো বুঝতে প্রবলেম আছে কিনা একটু বলবেন? নেই তো? ওকে স্যার, ওকে আর্ট কন্ট্রোল। আর্ট কন্ট্রোল মানে আমি আগেই বলছি, আর্ট কন্ট্রোল মানে এখানে কি হচ্ছে না, আর্ট কন্ট্রোল মানে আমার যে আর্টটা ক্রিয়েশন হলো সেটাকে আমি ফোর্সফুলি এমন কিছু করব, এমন কিছু অ্যারেঞ্জমেন্ট নেব যাতে করে নিজে নিজে আমার আর্টটা মানে আর্টটা তাড়াতাড়ি এক্সটিংগুইশ হয়। একটা ব্যাপার উল্লেখযোগ্য, তোমার সার্কিট ব্রেকারের রেটিং যদি ছোট হয়, মানে লো ভোল্টেজ লো কারেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আর্টটা হবে ছোট, তাকে এক্সটিংগুইশ করা খুব সোজা। কিন্তু যখন মানে সেটা প্লেন অয়েল দিয়ে তুমি করতে পারো, প্লেন অয়েল দিয়ে। যদি এমন হয় যে তার রেটিংটা অনেকটাই বেশি, ভোল্টেজ এবং কারেন্ট, এবং সেখানে যে আর্টটা ক্রিয়েশন হচ্ছে আর্টটা অনেকটা হিউজ, তখন তোমাকে আর্টটাকে ম্যানুয়াল ওয়েতে কন্ট্রোল করার ব্যবস্থা করতে হবে। এখানে কিছু করার নেই, এটা করতেই হবে। তো আর্ট কন্ট্রোল মেথডেও একটা আছে যেটা কিছু অটোমেটিক্যালি কাজ করে, সেটা হচ্ছে সেলফ ব্লাস্ট। সেলফ ব্লাস্টের ক্ষেত্রে যে কনসেপ্ট এরকম, সেটা কি না, ধরো এই একটা কন্টাক্ট আর এই একটা কন্টাক্ট সেপারেশন হবে, ঠিক আছে, দুটো কন্টাক্ট মনে করে এখানে সেপারেশন হবে,
কন্ট্যাক্ট দুটো এভাবে দেখানো উচিত না, এভাবেই দেখে। দুটো কন্ট্যাক্ট মনে করো তোমার সেপারেশন হবে, ঠিক আছে, এবং এনক্লোজ চেম্বারটা রয়েছে এরকম। এটা ধরো ফিক্স কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্ট মনে করো অ্যাটাচ করা রয়েছে অলমোস্ট, ঠিক আছে, মনে করো অলমোস্ট অ্যাটাচ করা রয়েছে এটা, যখন এটা কানেক্টেড রয়েছে। আর কি আছে এইখানটায়, হ্যান্ড গার্ডের মতো দুটো জিনিস আছে, নৌকোর পাল, বুঝছো, পাল বা ইয়ে ওইরকম নৌকোর পাল টাইপের একটা দিয়ে রয়েছে। এবার মনে করো এটা ছিল নরমাল কন্ডিশনে এবং পুরোটাতে আমার অয়েল ইমার্স রয়েছে, ঠিক আছে। যখন এই এবং এই যে ফ্ল্যাঞ্জ দুটো কিন্তু আমার অলরেডি এই যে এটা ফিক্সড কন্টাক্ট, এটা কোনো মুভিং কন্টাক্ট, মুভিং কন্টাক্টের মধ্যে ফ্ল্যাঞ্জ দুটো ওর সঙ্গে পুরো আটকানো রয়েছে। তো মনে করো আমি কি করবো, মুভিং কন্টাক্টটাকে যখন অপারেট করব এই দিকে সরাবো, তাই না, এইদিকে সরাবো, যখন এইদিকে সরাবো তখন ছবিটা এরকম দাঁড়াবে, ফিক্সড কন্টাক্ট তার মতো রইলো, মুভিং কন্টাক্ট এইখানটা সরে গেছে, ফ্ল্যাঞ্জ দুটোকে নিয়ে একটা জিনিস ভালো করে খেয়াল করো, ফ্ল্যাঞ্জার দুটো এখানে ছিল, তাহলে অয়েল কতটা জায়গা রয়েছে, দেখো এই 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 জায়গাগুলোতে অয়েল রয়েছে, এইগুলোতে অয়েল রয়েছে। ফ্ল্যাঞ্জার দুটো যখন আচমকা এরকম একটা সরবে, তখন কি এই অয়েলটাকে ধাক্কা দেবে, তো এই যখন এবার সরবে অয়েলটাকে ধাক্কা দিয়ে সরবে, তখন এইখানকার অয়েলটা এদিক দিয়ে ফ্লো হয়ে যাবে, বা এইখানকার অয়েলটা এখান দিয়ে ফ্লো হয়ে যাবে। যখন এই দুটো কন্টাক্ট ছাড়বে বাবল ক্রিয়েশন হবেই, হাই প্রেসারের হাইড্রোজেন গ্যাসের বাবল ক্রিয়েশনটা হবেই, ওটা যা করা করবে। কিন্তু আমি চাইছি আর্টটাকেও কন্ট্রোল করবো, আগেই বলছি প্লেন অয়েল মানে হচ্ছে অয়েলের ন্যাচারাল মুভিং খুব একটা হবে না, হলেও অল্প, যেটা টার্বুলেন্সের জন্য নিজে নিজে হবে, যা হবে ওটা অল্প হবে। কিন্তু যখনই আমরা আর্ট কন্ট্রোল মেথডে আসবো তখনই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর্ট কন্ট্রোল মেথড মানে হচ্ছে আমার সেখানে কিন্তু মানে আর্ট কন্ট্রোল মানে হচ্ছে যেখানে হচ্ছে তোমার এই ইয়েটা কি বলে যে আর্টটা পারমিশন হলো ওর ভেতর দিয়ে অয়েলকে জোর করে পাস করিয়ে দেবো। তো এইরকম সেলফ ব্লাস্ট যখন হবে, যখন এখানে আচমকা সেলফ ব্লাস্ট হবে, মানে কি এখানে একটা হাইড্রোজেন আয়নের এখানে একটা হাইড্রোজেন প্রেসার ক্রিয়েট হবে, সেই প্রেসার এবং এই এর সরে যাওয়া, এই সরে যাওয়া মানে অয়েলটা ফোর্সফুলি এদিক দিয়ে মুভ করে এখানকার অয়েলগুলো, যেটা আমার আর্টকে এক্সপেরিয়েন্স করতে হেল্প করবে। এবং এটা খুব ইজি একটা মেথড, এমন কিছুই না, অয়েলটাকে হচ্ছে তোমার জোর করে মুভ করিয়ে দেবো। অর্থাৎ এখানে বাবল ক্রিয়েশন হলো নিজে নিজে অয়েলটাকে আমি একটা জায়গা দিয়ে ফ্লো করাচ্ছি, যেখানে আমার আর্টিং ফর্মেশন আছে তার ভিতর দিয়ে অয়েলকে জোর করে ফ্লো করাচ্ছি, যাতে করে আর্টটা আমার এক্সটিংগুইশ হয়। খুব ইজি মেকানিজম, কিছুই না, বুঝতে পেরেছো আশা করি সবাই। ওকে, কারো বুঝতে প্রবলেম নেই এটা? ওকে, এরপরে হচ্ছে যেটা আজকে বলবো, পরেরটা হচ্ছে পড়াশোনা হবে না, প্লেন এক্সপ্রেশন প্লট। এটাও খুব লাস্ট না, প্লেন এক্সপ্লোশন প্লট, খুব এটাও খুব ইজি একটা মেকানিজম, এটাও কিছুই নেই। এটা হচ্ছে এরকম, ধরো এখানে দুটো চেম্বার আছে, এই একটা চেম্বার আছে, বাইরে দিয়ে আরেকটা চেম্বার আছে, একটা কন্টাক্ট হচ্ছে এটা, এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট,
এটা ফিক্সড কন্টাক্ট, এখান থেকে একটা কানেকশন আছে, আর মুভিং কন্টাক্ট হচ্ছে এরকম, ধরো আমি এরকম জায়গায় রেখেছি, এর সঙ্গে কানেক্টিভিটিটা নামিয়ে আমি এটা ফিক্সড কন্টাক্ট, আর এই মনে করো মুভিং কন্টাক্ট। এটা মুভিং কন্টাক্ট এবং এটা এইদিকে মুভ করতে, এইদিকে ওইদিকে মুভ করতে পারে। আর হচ্ছে অয়েল রয়েছে এটার ভিতরে, টোটাল ধরো অয়েল একদম ইমার্জ করা আছে। এন এক্সপ্লোশন পটের কনসেপ্ট হচ্ছে যখন মুভিং কন্টাক্ট মুভ করবে নিচের দিকে, ধরো প্রথমে এই জায়গাটা ছাড়লো, আস্তে আস্তে মুভিং কন্টাক্টটা নিচের দিকে মুভ করছে, বুঝতে পারছো, নিচের দিকে ওটা আস্তে আস্তে মুভ করছে। এখানে একটা আর্কিং, এই মোমেন্টে কি হয়েছে, এখানে একটা আর্কিং ফর্মেশন হয়েছে, আর্কিং ফর্মেশন হওয়া মানে এখানে একটা বাবল ক্রিয়েট হয়েছে, হাইড্রোজেনের বাবল, এবং সে ভেতরে একটা টার্বুলেন্স তৈরি হয়ে গেছে। আগেই বলছি টার্বুলেন্সটা তৈরি করে ছেড়ে দিলেই হবে না, আমাকে ফোর্সফুলি ওর ভিতর দিয়ে অয়েলটাকে পাস করে দিতে হবে। সেই জন্য কন্ট্রাক্টে আমি এইটুকু ছাড়াচ্ছি না, আরো নিচের দিকে নামাচ্ছি, আরো নিচের দিকে নামছে, নামতে 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 মনে করো এরকম জায়গায়, এইরকম জায়গায় এসে দাঁড় করে দিল। তাহলে কি হবে, এইখানকার যে আর্কটা ফর্মেশন হয়েছিল দেখো, এইটা যে এখানে নামিয়ে দিলাম, এইখান থেকে ফাঁকা হয়ে গেল, এবং এর ভিতরে যা তেল ছিল, যে পরিমাণ অয়েল ছিল, অয়েলগুলো দেখো সব এখান থেকে ফ্লো হওয়া শুরু করলো, অয়েলগুলো। অর্থাৎ কন্ট্যাক্টটা যতক্ষণ এর ভিতরে ধরেছিল, অয়েলটা কিন্তু পাস হতে পারেনি। কন্ট্যাক্টটা যখন নিচে নেমে চলে এলো, এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, এর ভিতর দিয়ে সব ভেতরে অয়েলটা এই দিক দিয়ে খালি হতে শুরু করলো। তার মানে এখানে কি হচ্ছে, টার্বুলেন্স তৈরি হলো, সেখানে আর্কের যতটা এক্সটিংগুইশ করা যায় করবে, তারপরও টোটাল অয়েলটাকে এর ভিতর দিয়ে একদম মানে যা হচ্ছে আর কি সব এর ভিতর দিয়ে হরাস করে তেলটা বেরিয়ে এসে টোটাল এখানে যা ফর্মেশন ছিল পুরো একদম এক্সটিংগুইশ করে দিল, যেটা বলছি প্লেন এক্সপ্লোশন পাওয়া। নিজে নিজেই অয়েলটা এখান দিয়ে খালি হবে, এখানে যা থাকবে একদম সরিয়ে ফাঁকা করে দেবে। অর্থাৎ আফটার সার্কিট ব্রেকার অপারেশন ছবিটা এরকম না, এখানে কোনো অয়েল নেই, কোনো আর্ক নেই, কিছু নেই, এরকম ভাবে দাঁড়িয়েছে। এবং এই ধরনের জিনিসের ক্ষেত্রে তোমার এক্সটার্নাল অ্যারেঞ্জমেন্ট লাগে। এখানে আলাদা থাকে, এখানে আলাদা থাকে, এখানে আলাদা এক্সটার্নাল মেকানিজম থাকে, মোটরাইজ কন্ট্রোল অ্যাপ্লিকেশন থাকে, পাম্প থাকে, যে আবার যখন সার্কিট ব্রেকার অপারেট করবে, মানে আবার যখন করবে আর কি, নেক্সট টাইম যখন অপারেট করবে, মুভিং কন্ডাক্টরটা উপরে উঠে এসে এতটা মতো দাঁড়াবে যাতে মুখটাকে বন্ধ করতে পারে, ঠিক আছে। এটা অপারেট করে যাওয়ার পর একটু সামনে এসে দাঁড়ায়, তখনই জোর জুড়বে না, তখন যেতে গেলে আবার আট হয়ে যাবে, এরকম পজিশন এসে দাঁড়ায়। এখানকার পাম্প গুলো চালু হয়, এখানকার তেলটা আবার এখানে গিয়ে পুরো অয়েলটা ভর্তি করে, তারপরে সেটা আচমকা এখানে অ্যাটাচ হয়ে যাবে, এবং সেখানে এই যখন অ্যাটাচ হবে ধরো এইখানটা, তখন একটা আর্কিং তৈরি হবে, এবং সেটা খুব অল্প আর্কিং, যেটা কিন্তু তোমার এই এখানকার বাবেলটাই আরামসে ওখানটা ইয়ে করে দেবে, এখানকার যে বাবেল ফর্মেশন হবে সে বাবেলটাই ওটাকে এক্সটিংগুইশ করে দেবে। বাস্তব ঘটনা হচ্ছে, তোমরা আগের দিন ভিডিওগুলো একটু ভালো করে খেয়াল করো ইউটিউবে, ধরো দুটো কন্টাক্ট কানেক্টেড, তার ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে, যখন তুমি ছাড়াতে যাবে তখন হচ্ছে আর্কের পরিমাণটা অনেক বেশি, আর্কিংটা ছাড়তেই চাইবে না। যখন কন্টাক্ট ওপেন করি আমরা, তখন আর্কিং এর অ্যামাউন্টটা অনেক বেশি, যখন কন্টাক্টে ক্লোজ করি তখন আর্কিং এর অ্যামাউন্টটা অনেক কম হয়। এটা হয়েই থাকে, মানে আর্কিং যখন যা বুঝতেই পারছো স্বাভাবিক ঘটনা, মানে আর্কিং যখন আমি এখান থেকে ছাড়াচ্ছি আর্কিং হলো, আমি আরো দূরে সরাচ্ছি, আর্কিং মনে করে এক্সটেন্ড হতে পারছে না, এতটা দূরে নিয়ে চলে গেছি তখন আর্কিংটা রয়ে গেছে। কিন্তু যখন কন্টাক্ট তুমি ক্লোজ করবে না, তখন দেখবে কোনো আর্কিং নেই, আর্কিং নেই, এই রকম জায়গায় সে ছোট্ট একটা আর্কিং হবে, তারপরে অ্যাটাচ হয়ে যাবে, ব্যাস অ্যাটাচ হয়ে গেলে আর তো আর্কিং থাকবে না। যে কারণে যখন ক্লোজ হয় তখন অতটাও আর্কিং হয় না, হলেও যেটুকু হয় সেটুকু এখানকার বাবেলটাই ওটা ক্লিয়ার করে দেয়। কিন্তু যখন কন্টাক্টটা ছেড়ে নিচের দিকে আসছে, তখন আর্কিং এর অ্যামাউন্টটা অনেকটা বেশি, সেক্ষেত্রে অয়েলটাকে ফ্লো করে দেওয়া দরকার পড়ে।
দ্যাট ইজ প্লেন অয়েল এক্সপ্লোশন স্পট টাইপ সার্কিট ব্রেকার। বুঝতে পারছো সবাই? এটা প্রবলেম নেই আশা করি। 10:05 বেজে গেছে। আজকে লিখা ক্রসটা ছবিটা একটু জটিল আছে, পরের দিন বলবো। যা যেটুকু যা বললাম এখান থেকে কোনো কারো মানে কোনো আস্তিক কোনো মাথায় কিছু কোশ্চেন এলে একটু বলো। আমি অ্যাটেন্ডেন্সটা একটু দেখি, কারো কোনো এলে একটু বলতে পারো। 16 কি হয় এটা? বলো কার কি কোশ্চেন আছে একটু বলো। এইটাতে না আগেরগুলোতে হ্যাঁ কি আগেরগুলোতে বলছো? বললেন ক্লোজ, আগেরগুলোতে যেগুলো বললেন সেগুলো হচ্ছে সব ক্লোজ চেম্বার, তো সেক্ষেত্রে H2 যে গ্যাসটা সেটা এটাও বেরালে ক্লোজ, কি এটাও হবে? ক্লোজ তো, এটাও তো ক্লোজ আছে। না ওই এখানে ওই এক্সটার্নাল আচ্ছা একটা তুমি সিস্টেম বলছো, রয়েছে। এই তো এখানে এখানে আছে তো। আমার যখন এটা চলে আছে এখানে ফাঁকা হয় তো হাইড্রোজেনটা এখান থেকে বেরিয়ে যাবে। এখানে হাইড্রোজেনের জায়গা আছে, বুঝা গেছে কি বললাম? হাইড্রোজেন গ্যাসটা তোমার এইখান থেকে বেরোতে হবে না, যখন এটা নিচে ধরে চলে এলো ফাঁকা, এখান থেকে সব তেল বেরিয়ে গেল, হাইড্রোজেন গ্যাসটা তো এখান থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে গেল। আর কিছুই না, ইজি ব্যাপার। হাইড্রোজেন গ্যাসটাকে তোমার যে প্রত্যেকটা এনি যে কোনো সার্কিট ব্রেকারে কিন্তু স্পোর মানে যেখান দিয়ে তোমার এটা বেরোবে গ্যাসটা বেরোবে ওটা রাখার জায়গা অবশ্যই থাকবে। এখানে তোমার এমসিবি তেও আছে, ঘরে যে এমসিবি, এমসিবি ভেতরে দেখবে একটা এয়ার ইনটেক এয়ার আউটের জায়গা করা আছে, যে একটা দিয়ে এয়ার ঢুকবে আর গুলোকে সব নিভিয়ে দিয়ে একটা দিয়ে যে ধোঁয়াটা, ধোঁয়া ঠিক নয়, ওই হিটটাকে হিট সহ এয়ারটাকে একটা দিয়ে জায়গা দিয়ে বার করে দেবে। প্রত্যেকবার এমসিবি আমরা যখন এমসিবি অপারেট করি মানে ম্যানুয়াল অপারেশন করি বা নিজে নিজেই অপারেট করি এমসিবি, সেখানেও যেটা এয়ার বেরোনোর জায়গা আছে ওখানে যদি কোনো হাত রাখো দেখবে অপারেট করার পর হালকা গরম হাওয়া ওখান থেকে বেরোয়, একটা দিয়ে এয়ার ইনটেক একটা দিয়ে এয়ার আউট করা থাকে। দেখো সবচেয়ে এতে একটা স্কোর একটা থাকবেই, মাথার নামটা এই নয়। অ্যাটেন্ডেন্সটা একবার বলছি। আবির, অভিজিৎ, অজয়, চন্দন, দেবাশিস, দীপ, জ্যোতির্ময়, মুশারফ, নয়ন, রাহুল, সাঁতরা, সৌম্য, সৌরভ কুন্ডু, সৌরভ সেন, শ্বেতা বড়াল। এই আর কেউ নেই তো? আর কারোর কোশ্চেন নেই? তাহলে রেকর্ডিংটা স্টপ করছি।